নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। সিনার্জি মিটিং এর আগে বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলা শাসকের কনফারেন্স রুমে। অপরদিকে বেশি সংখ্যক কৃষকদের শস্য বীমার আওতাভুক্ত করতে আজ দুটি ট্যাবলোর উদ্বোধন করা হলো জেলা শাসকের কার্যালয়ের সামনে। বকেয়া বেতনের দাবিতে বাগড়াকোটে চা বাগানের শ্রমিকদের অনশন মঞ্চে সমবেদনা জানাতে উপস্থিত হলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। বাগড়াকোটে শ্রমিকদের অনশন মঞ্চে এসে সমবেদনা জানালেন সাংসদ মনোজ টিগ্গা। বাগড়াকোট চা বাগানে শ্রমিকদের অনশন মঞ্চে এসে সমবেদনা জানালেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ মনোজ টিগ্গা। বকেয়া মজুরির দাবিতে ডুয়ার্সের মাল বকের বাগড়াকোট চা বাগানের শ্রমিক কর্মচারীরা গত সোমবার থেকে কারখানার সামনে রিলে অনশনে বসেছেন। শ্রমিকদের অভিযোগ, ওই চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের 5টি পাক্ষিক বেতন সহ বোনাস বাকি রেখেছে। কর্মচারীদের 2 মাসের বেতন বকেয়া রয়েছে। প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়ে কোনো ফল হয়নি, তাই বাধ্য হয়েই রিলে অনশন শুরু করেছেন বাগড়াকোটের শ্রমিক কর্মচারীরা। অনশনের তৃতীয় দিনে অনশন মঞ্চে উপস্থিত হন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। তিনি শ্রমিকদের দাবির সঙ্গে সহমত হয়ে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। পরে সাংসদ জানান, বেভারেজ কোম্পানির ডুয়ার্সে 12টি চা বাগান রয়েছে। প্রতিটি চা বাগানেই মজুরি নিয়ে সমস্যা চলছে। শ্রমিকরা কাজ করার পরেও মজুরি পাচ্ছেন না। মজুরি না পেলে শ্রমিকদের চলবে কি করে? আমি অনশন মঞ্চ থেকে চা বাগান কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলেছি, তারা সময় চেয়েছে। আমি মালিককে পরিষ্কার বলেছি, ডিসেম্বর মাসের মধ্যেই সমস্ত বকেয়া মিটিয়ে দিন, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। অন্তত মালিকদেরকে ভাবতে হবে যাতে আগামী দিন আমরা সুষ্ঠুভাবে বেতনটি দিয়ে বাগানটাও যাতে সুষ্ঠুভাবে চলে, এটা চিন্তা ভাবনা মালিককে করতেই হবে। নাহলে আগামী দিন আমরা ঠিক করেছি, আমি তো 28 তারিখ ঘান্টা দুমসিপাড়া, গ্যারগান্ডা, তুলসী, বীরপাড়া, ডিমডিমা এবং বান্দা পানিকে নিয়ে আমরা থানা এবং এলসি অফিস ঘেরাও করব। এটা আমরা প্রশাসনকে জানিয়ে দিচ্ছি যে যদি এই আন্দোলন করার সত্ত্বেও যদি মালিক সরকার না জাগে, তাহলে আগামী দিন আমরা হাই রোড, আমরা আদিবাসী গোর্খা, আমাদের যে বেশভূষা আছে, আমাদের অস্ত্র যে এটা আছে, সেটা নিয়ে আমরা হাই রোডে নামবো। আমরা একদম আর পার যেটা বলে আমরা লড়াইয়ের মধ্যে নামবো। তখন কিন্তু প্রশাসন আমাদেরকে দোষ দিতে পারবে না। না করেন তাহলে আমরা লড়াই করব। যেভাবে আমাদের সিদ্ধু কানু এবং দুর্গা মাল্লা লড়াই করেছিলেন, বিরসা মুন্ডা লড়াই করেছিলেন, সেই লড়াই কিন্তু আমরা আবার তারাই শুরু করব। না, শ্রমিকরা অনশন চলে না যতক্ষণ মালিক একটা কংক্রিট আশ্বাস দিবে না, ততক্ষণ শ্রমিকরা এখানে অনশন ভাঙবে না। মালিক কংক্রিট একটা আশ্বাসন দিক যে আমি ডিসেম্বরের মধ্যে যত ব্যাকলগ আছে, যত বাকি আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের যে বেতনগুলো আছে, বোনাস আছে, সেটা আমি ক্লিয়ার করব। সেই আশ্বাস যদি মালিক দেয়, তাহলে নিশ্চিতভাবে শ্রমিকরা কেউ খুশি হয়ে এখানে অনশনে বসে নেই। সকলেই কাজ করতে চায়, তার সকলেরই বাড়িতে কাজ আছে, বাচ্চা কাচ্চা আছে, তারা পরিবারের সাথে থাকতে চায়, কেউ অনশনে বসতে চায় না। কিন্তু মালিক যদি নিজের কাজ না করে, তাহলে শ্রমিকের আন্দোলন ছাড়ার রাস্তা কি আছে? কোনো উপায় নেই। তাই মালিক একটা আশ্বাস দিক, নিশ্চিতভাবে শ্রমিকরা নিজের আন্দোলন অনশন ভেঙে দেবে। রবি মরশুমের শস্য বীমার জন্য ট্যাবলো উদ্বোধন। কৃষি দপ্তরের উদ্যোগে শস্য বীমার সুবিধা দেওয়া হয় কৃষকদের। আর রবি মরশুমে আলু, গম সহ বিভিন্ন শস্য চাষ করে কৃষকরা। অনেক সময় সেই সমস্ত ফসল প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাই কৃষকদের বীমা করা থাকলে তার সুবিধা পান কৃষকরা। এজন্য কৃষকদের 1 টাকাও দিতে হয় না। বীমার সম্পূর্ণ টাকা বহন করে রাজ্য সরকার। আর এদিন জেলা শাসকের কার্যালয়ের সামনে রবি মরশুমের শস্য বীমার জন্য 2টি ট্যাবলো বের করা হয়। ট্যাবলো দুটি বিভিন্ন কৃষি প্রধান এলাকায় ঘুরবে। এদিন এই ট্যাবলো উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভিন, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, কৃষি দপ্তরের আধিকারিকরা সহ অনেকে। এ বিষয়ে জেলা শাসক শামা পারভিন বলেন, আমাদের লক্ষ্য যাতে বেশি সংখ্যক কৃষক বীমার আওতাভুক্ত হন, যে কারণেই এই দুটি চালু করা হলো। ট্যাবলো দুটি বিভিন্ন ব্লকের কৃষি প্রধান এলাকায়, বাজারের এলাকায় ঘুরবে। গত বছর প্রায় 71,000 কৃষক বীমা করিয়েছিলেন। এবছর অন্তত 80,000 কৃষক যাতে বীমার আওতাভুক্ত হন, সেই লক্ষ্য রাখা হয়েছে। আপনারা সব জানেন কি প্রত্যেক বছরই আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডার বাংলা শস্য বীমা যোজনা তত্ত্বাবধানে স্টার্ট হয়ে রবি জন্য হয়ে খরিফ জন্য হয়। তো এটা আজকে রবি যেটা ক্রপ আছে ওর জন্য বাংলা শস্য বীমা আজ থেকে এখান থেকে স্টার্ট হচ্ছে। ওর শুভ উদ্বোধন আমরা এখান থেকে করলাম।
এতে ট্যাবলু আছে, এটা অ্যাওয়ারনেস জন্য আছে, আমাদের যতগুলো চাষিরা আছে ওদেরকে অ্যাওয়ার করার জন্য কি এখন থেকে স্টার্ট হচ্ছে, ওরা এনরোল করাতে পারবে। প্রত্যেক বছরই আমরা একটা টাকার ট্যাবলু থাকতো, কিন্তু এবার আমরা ঠিক করেছি প্রত্যেক ব্লকের জন্য একটা করে ট্যাবলু যাবে এখান থেকে, যেটা আমাদের যেখানে বেশি চাষগুলো হচ্ছে या মার্কেট এরিয়া আছে যেখান থেকে আমরা বেশি লোককে রিচ করতে পারবো, এরকম রুট ঠিক করা হয়েছে এখানে। গত বছর আমাদের এখানে 71,000 চাষিদেরকে আমরা এনরোল করেছি, এবার আমরা টার্গেট ধরছি 80,000 চাষিদেরকে আমরা এখানে করতে পারবো। এর মধ্যে আমাদের আলু আছে, যেটা মেজ আছে, বোরো প্যাডি আছে, ওই সবগুলোকে এখানে আমরা এখানে কভারেজ করব। আপনারা সবাই জানেন কি এখানে চাষিদেরকে কোনো প্রিমিয়াম দিতে হয় না, এটা একদমই জিরো কস্ট আছে ওনাদের লেভেলে, যা আছে এটা স্টেট গভর্নমেন্টে কিন্তু এটাকে বের করে, আর এটা ভালোই মানে পাবলিককে আমরা রেসপন্স পেয়েছি আগেও। আমরা আশা করছি কি যতগুলো আমরা ফার্মার্স আছে সবাই করছেন আমরা পৌঁছতে পারবো। লাস্ট যে ম্যাডাম ফ্লাডটা হলো, বিগত বছরে যে 71,000 চাষিদের যে বিমা করা হয়েছিল তারা কতটা লাভ পেয়েছে? ওটা এখন আমাদের এখন অ্যাসেসমেন্ট হচ্ছে, ওটা যে নিয়ম আছে যখন হারভেস্টিং হয় ওই সময় এটা অ্যাসেসমেন্টের ভিত্তিতে চালবে, এটা এখন চলছে, এটা এখনও আসেনি। আশা করছি এই মাসের মধ্যে আমরা অ্যাসেসমেন্ট কমপ্লিট করে আমরা ওদেরকে যেটা ক্ষতিপূরণ আছে ন্যায্যমূলক এটা আমরা সবাইকে দিতে পারবো। আবারও জলপাইগুড়িতে দুঃসাহসিক চুরি, এবার জলপাইগুড়ির পান্ডাপাড়ার একটি বাড়িতে চুরি হলো। বাড়ির মালিকের অনুপস্থিতিতে জলপাইগুড়িতে ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। চুরি হলো রূপোর অলংকার থেকে আরো গুরুত্বপূর্ণ জিনিসপত্র। জানা গেছে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া অশোকনগর এলাকায় একটি বাড়িতে মালিকের অনুপস্থিতিতে সেই বাড়ি থেকে বিভিন্ন বাসনপত্র সহ রূপোর অলংকার ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি গেছে। আজ বাড়ির মালিক সকালবেলায় ট্রেনে তার বাড়িতে ফিরে এসে দেখে বাড়ির জানালা দরজার ছিটকানি সমস্ত কিছুই ভাঙা, আলমারি তছনছ করা হয়েছে, চুরি গেছে বেশ কিছু। তবে পুরো বিষয়টি পুলিশকে জানিয়েছে। পুলিশ এসে পুরো বিষয়টি দেখে তদন্ত শুরু করে দিয়েছে। বাড়ির মালিক জানান, বাড়িতে আমরা কেউ থাকি না, বাড়ির ছেলে মেয়েরা বাইরে চাকরি করে, সেই সূত্রেই আমরাও বাইরে থাকি। আজ বাড়িতে ফিরে এসে দেখি এই ধরনের ঘটনা। তবে দোষীদের কঠোর শাস্তি দাবি করছি। না, তালা ভাঙা না, এই পাশটা সমস্ত খোলা ছিল, আর পেছন দিকটা খোলা ছিল। সামনের দিকটা তো তালা দেওয়াই ছিল, পেছন দিকটা সব খোলা ছিল। পেছন দিকে তো তালা ছিল না, পেছন দিকটা আমরা বন্ধ করে গেছিলাম। ওরা কোনো রকমভাবে খুলেছে সমস্ত ছিটকানি, ডাসা টাসা, বা ওপরে কোথা দিয়ে যে ঢুকেছে আমরা বুঝতেই পারছি না, বা ওপরে ছাদের সিঁড়ি দিয়েও হয়তো যন্ত্রটা দিয়েও আসতে পারে। সমস্ত বেকানো, সমস্ত বেকানো, ছিটকানি ছেকল যা ছিল সমস্ত বেকানো, মানে ওরা যে কোথায় দিয়ে ঢুকেছে বুঝতে। ধরা পড়ুক, ওদের একটা ইয়ে হোক, শাস্তি হোক, না তো তো আমরা তো কোনো রকমভাবেই সিকিউরিটি পাচ্ছি না। কারণ আমরা তাহলে কোথাও যাবো না, আমরা বয়স হয়ে গেছে, আমরা এখানেই থাকতে হবে, আমাদের ছেলেমেয়ের কাছে যাবো না, আমরা তো থাকতে পারছি না, ছেলে মেয়েও থাকতে দিচ্ছে না, এটা আমাদের বয়স হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছে অনেকদিন হলো। তাহলে এটা একটা তো নিরাপত্তার দরকার। একটু ভালো মতো না হলে, ওদের একটু না ধরপাকড় করলে, একটু না বোঝালে, তাহলে তো এই তো দিনের পর দিন চলতেই থাকে। অভিযান চালিয়ে অবৈধ গাঁজা গাছ উদ্ধার মেটেলি থানার পুলিশের। মেটেলি থানার অভিযান চালিয়ে মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের গোবরা বস্তি এলাকার এক বাড়িতে থাকা অবৈধ গাঁজা গাছ কেটে জ্বালিয়ে দিল মেটেলি থানার পুলিশ। এই বিশেষ অভিযান চালানো হয়। এদিন প্রায় 80টি অবৈধ গাঁজা গাছ কেটে জ্বালিয়ে দেওয়া হয়। ওই সময় বাড়ির লোক বাড়িতে ছিল না। আগামীতেও এই ধরনের অভিযান চলবে বলে মেটেলি থানা সূত্রে জানা যায়। দুর্ঘটনার কবলে পড়ল বরযাত্রী বোঝাই বাস। দুর্ঘটনার কবলে বরযাত্রী বোঝাই বাস। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে মালবাজার শহরে। বরযাত্রী বোঝাই বাসটি বানারহাট থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাবার সময় দুর্ঘটনার কবলে পড়ে। প্রসঙ্গত জানা গেছে, মালবাজার শহরের হাসপাতাল ও থানার সামনে থাকা চা ও পানের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উঠে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে থাকা বরযাত্রীদের মধ্যে কারোরই কোনো আঘাত লাগেনি। বরাত জোরে বাঁচেন বসে থাকা বরযাত্রীরা। স্থানীয় ব্যবসায়ী বাবলুর রহমান জানিয়েছেন, গভীর রাতে বরযাত্রী বোঝাই বাসটি 17 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা দোকানগুলিতে উঠে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় দোকান। গভীর রাত হওয়ায় ওই এলাকাটি ছিল সম্পূর্ণ ফাঁকা, ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান সকলে। মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতেই বরযাত্রীদের অন্য গাড়িতে করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা করানো হয়। কি কারণে দুর্ঘটনা ঘটলো তদন্ত করে দেখছে মালবাজার থানার পুলিশ। আমার দোকান এটা আমার দোকান। কিসের দোকান? পান দোকান প্লাস চার দোকান, দুইটা দোকান ছিল। কখন খবর পেলেন? আমরা বাইরে রাত্রি 2টার সময়। 2টার সময় এখানে, 2টার থেকে এখানে আসতে। কিভাবে হলো বুঝতে পারলাম?
বুঝলাম রাত্রেবেলা ফোন করলো এখান থেকে একজন, তো চলে আসলাম, এসে দেখছি দুটা দোকানই হয়ে গেছে, কিছু পাইনি। সিগারেট ছিল, অনেক কিছু মালপত্র ছিল, একটা কিছু পাইনি, কিছু পারবো না। আর আপনার পাশে আরেকটা দোকান ছিল? হ্যাঁ, ওটাও আমার দোকান ছিল, ওটাও পান দোকান। আচ্ছা, আপনার নাম? আমার নাম বাবুর রহমান। গাড়ির মালিক কি বলছে? বাড়ি কোথায় আপনার? বুঝলাম গাড়ির ড্রাইভার বা কারোর সাথে কথা হয়েছে? না, মালিকের সঙ্গে কথা হয়েছে, কি বলছে? মালিক বলছে দিব, ক্ষতিপূরণ দিব, দেখা হচ্ছে। কাত্যায়নী রূপে দেবী দুর্গার আরাধনা শুরু হলো। এবার জলপাইগুড়িতে নিয়ম নিষ্ঠার সাথে শুরু হয়েছে দেবী দুর্গা অর্থাৎ কাত্যায়নী পুজো। কাত্যায়নী পুজো দেবী দুর্গার আরেকটি বিশেষ রূপ। তিনি নবদুর্গার ষষ্ঠ রূপ। নবরাত্রি উৎসবে তার পুজো করা হয়। এই পুজোটি মূলত দেবী দুর্গা মহিষাসুর বধের কারণে এবং মহর্ষি কাত্যায়নের সঙ্গে তার সংযোগের জন্য পালিত হয়। কাত্যায়নী হলো হিন্দু দেবীর একটি বিশেষ রূপ, মহাশক্তির অংশবিশেষ। তিনি নবদুর্গা নামেও পরিচিত। নবরাত্রি উৎসবের সময় তার পুজো প্রচলিত রয়েছে। কাত্যায়নী মুনি এই পুজো শুরু করেছিলেন বলে এই পুজো কাত্যায়নী পুজো নামেই পরিচিত। আজ থেকে 229 বছর আগে ঢাকা জেলার মানিকগঞ্জ সাব ডিভিশনে কলিয়া গ্রামে এই পুজো প্রচলন করেছিলেন স্বর্ণময়ী দেবী। এরপর 1947 সালে জলপাইগুড়িতে অমরেন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি ঝুরু ঠাকুর হিসেবে পরিচিত ছিলেন, তিনি এই পুজো প্রচলন করেছিলেন জলপাইগুড়ির রায়কোটপাড়াতে। সেখানেই মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। বর্তমানে ভট্টাচার্য পরিবারের ছেলেরাই এই বাৎসরিক কাত্যায়নী পুজো করে আসছেন। এখন 6 ভাই মিলে এই পুজো করে আসছেন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী অবধি এই পুজো হয়। পুজোর শেষে মা কাত্যায়নীর বিসর্জন হয়। গত বছর ষষ্ঠীতে পুরনো মূর্তি বিসর্জন ও নতুন মূর্তি স্থাপন হয়। আর যেহেতু সপ্তমী, অত্যন্ত ধুমধামের সাথে এই পুজো করা হচ্ছে। সকাল থেকেই ভক্তদের সমাগম হয়। পুজোর দিনগুলো রোজই খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। সৌম লোচনত্রয় ভূষিতং পাতুন সর্বভূতেভ্য কাত্যায়নী নমস্তুতে। হে দেবী কাত্যায়নী ত্রিলোচন ভূষিতা, আপনার সৌম্য বদন, আপনি আমাদের সর্ববিপদ থেকে রক্ষা করুন। আর পার্বতী চেয়েছিলেন যে ওই দুর্গম নামে একটা মহা অসুরকে বধ করবে, বধ করেছিলেন। তিনি দুর্গা নামে পরিচিত হয়েছিলেন। বলছি আপনাদের এই পূজাটা শুরু করেন স্বর্ণময়ী দেবী। আপনার কে ছিলেন? আমার দাদু ঠাকুমার ঢাকা জেলা মানিকগঞ্জ সাব ডিভিশনে কলিয়া গ্রামে এই পূজাটা শুরু হয়। এখন বলেন। 1947 সালে আমার বাবা অমরেন্দ্রনাথ ভট্টাচার্য চলে আসেন এখানে, এই মন্দির প্রতিষ্ঠা করে পূজা শুরু করে। তারপরে আমাদের পৈতৃক সম্পত্তি কী করে 1949 সালে সমস্ত আমার দাদুর ভাইরা, দাদুর ছেলে মেয়ে সব শুদ্ধ স্থায়ীভাবে বসবাসের জন্য এখানে চলে আসে। তখন থেকে কি এই পূজা 47 সাল থেকে জলপাইগুড়িতে, আর 229 বছর হলো আগে হলো ঢাকা জেলা মানিকগঞ্জ সাব ডিভিশন। এই পুজোর বিশেষত্ব কি আছে? এই পুজো দুর্গা পূজার মতন একই, দুর্গা পূজা যেভাবে হয় সেইভাবে হয়, একই রকম। আজকে তার কি সূচনা হলো? এটা হেমন্তকালীন দুর্গা। আর বলছি যে আজকে কি কি ভাবে নিয়ম হচ্ছে আপনাদের? কি ভোগ? ওই দুর্গা ভোগ হবে, খিচুড়ি, পোলাও, এই সমস্ত ভোগ হবে। গাছের মাঝখানে বসেই উকি মারছে বিশাল আকৃতির এক সাপ। জলপাইগুড়িতে এরমই দৃশ্য চোখে পড়ল। রোদ উঠতেই, রোদের আমেজ নিতেই সাপ বাবারা গাছের মাঝখানে। এই দৃশ্য দেখতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাবুপাড়া এলাকায়। এদিন সকালেই জলপাইগুড়ি শহরের বাবুপাড়া কালী মন্দিরের উল্টো পাশেই একটি গাছের মাঝখানে বিরাট আকৃতির একটি বড় সাপ তার দেহ বের করে বসে আছে। আর এই ধরনের অকল্পনীয় সাপের দৃশ্য দেখেই অবাক হয়েছেন অনেক মানুষই। একজন বলেন, কিভাবে এই সাপটি এখানে এলো আমরা কেউই বুঝতে পারছি না, কিন্তু সাপের এই দৃশ্য অবাক করেছে সবাইকেই। তাই গাড়ি বাইক থামিয়ে গাছের মাঝখানে জড়িয়ে ধরে থাকা সাপের এই দৃশ্য দেখছেন সবাই। গাছের উপরে একটা সাপ, কিভাবে দেখলেন আপনি? এটা আমি বাড়িতে ছিলাম, তখন আমাকে একজন ডাক দিয়ে বলল যে গাছের মধ্যে এরকম, আমার গ্যারেজের পাশে এই গাছের মধ্যে এরকম পেঁচিয়ে আছে যিনি দাঁড়ার সাপটা। এখন কি এখন ওটা ওখানেই আছে, পরে হয়তো নেমে যাবে। আতঙ্কে আছেন?
হ্যাঁ, আতঙ্কে আছি। কাউকে কি ডেকেছেন মানে যারা সাপ না, এখনো পর্যন্ত ডাকিনি, ফোন করা হচ্ছে, তবে আসবে। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলা নিয়ে একটি সিনার্জি মিটিং অনুষ্ঠিত হবে। তার আগে প্রস্তুতি হিসেবে জলপাইগুড়ি জেলা শাসকের কনফারেন্স রুমে আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন শিল্প স্থাপনা সংক্রান্ত বিভিন্ন সংস্থা, সংগঠন ও রাজ্য সরকারের দপ্তরের আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। জেলা শাসক শামা পারভিন জানান, সিনার্জি মিটিং ঘিরে প্রাথমিক আলোচনা হয়েছে। শ্রম দপ্তর, এমএসএমই, দমকল, চেম্বার অফ কমার্স, সিআইআই সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে সমস্যা ও প্রস্তাব বিষয়ে মত বিনিময় করা হয়। জেলার বেশ কিছু চা বাগান টি ট্যুরিজমের আবেদন করেছে এবং বড় দিঘি ও যাদবপুরে টি ট্যুরিজম ইতিমধ্যেই ভালো সাড়া পাচ্ছে বলেও তিনি জানান। এছাড়াও ক্ষুদ্র চা চাষিদের জন্য জলপাইগুড়িতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্যোগে চা উৎপাদনের একটি বৃহৎ ক্লাস্টার প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জেলা শাসক জানান। আমাদের জেলায় কালকে সিনার্জি মিটিং আছে, যেটা দার্জিলিং, কালিম্পং और জলপাইগুড়ি মিললে কালকে শিলিগুড়িতে হবে। তো ওই পরিপ্রেক্ষে একটা প্রি সিনার্জি মিটিং প্রত্যেক জেলায় হচ্ছে, মানে যেটা একদিন আগে। তো আমাদের জেলায় আজকে এখানে হয়েছিল। এখানে আমাদের এমএসএমই ডিপার্টমেন্ট থেকে একটু সিনিয়র অফিসার্স উনি অনলাইন এখানে ছিলেন, বাকি কিছু অফিসার্স এখানে এসেছেন। আমাদের লাইন ডিপার্টমেন্ট এখানে ছিল, আমাদের ইন্ডাস্ট্রিজ এখানে ছিল। ওনারা অনেকগুলো ইস্যু আজকে রেজ করেছে, যারা ইন্ডাস্ট্রিকে আর খুব ভালো করার জন্য, ওটাকে ডেভেলপমেন্ট করার জন্য কিছু কিছু ওনাদের মনে ছিল কি এটা করলে একটু ভালো হয়। তো এখানে লেবার ডিপার্টমেন্টে কিছু ইস্যু ছিল, ল্যান্ড ডিপার্টমেন্টের কিছু ইস্যু ছিল, ফায়ার ডিপার্টমেন্টে কিছু ইস্যু ছিল, কিছু এমএসএমই ডিপার্টমেন্টের ইস্যুগুলো ছিল। তো আজকে ওইসব মধ্যে আমরা আজকে আলোচনা করলাম। এই সবগুলো ইস্যুগুলো আমরা কনসার্ন ডিপার্টমেন্টকে জানিয়ে দিয়েছি। ওরা ওয়েল প্রিপেয়ার্ড থাকবে কি এরকম আগে নিয়ে যেতে হবে, এরকম ছিল। টি ট্যুরিজম নিয়ে বর্তমানে আমাদের জেলার পরিস্থিতিটা কী রয়েছে? টি ট্যুরিজম নিয়ে আমাদের এখন যারা অ্যাপ্লাই করছে, আমরা সেন্সিটাইজও করছি যতগুলো টি গার্ডেন্স আছে। তো অ্যাপ্লাই করলে আমরা ফেলিসিটেটি করছি। আমাদের এখন পর্যন্ত 2-3টে প্রজেক্ট আছে, যেখানে আমাদের বড় দিঘি আছে, যাদবপুর টি গার্ডেন আছে। এখানে তো টি ট্যুরিজমে অ্যাপ্রুভাল এসে গেছে ও চলছেই ওখানে, বাকিগুলোকে আমরা পাইপলাইনে আছে। আর এমন কিছু প্রকল্প আছে যেটা অনগোয়িং রয়েছে, খুব তাড়াতাড়ি আমরা ভালো রেজাল্ট পেতে পারি, সেরকম কোনো কিছু? এটা কালকে আপনারা জানতে পারবেন যখন এখানে অ্যানাউন্স হবে। আমাদের মানে আমাদের যে স্মল টি গার্ডেনের জন্য একটা ভালো প্রজেক্ট এখানে পাইপলাইনে আছে, যেটা ক্লাস্টার বেসিস হবে। এসএসজি গ্রুপ আছে, ওরা ক্লাস্টার করে ওখানে প্রজেক্ট হবে, টি মেকিংয়ের আছে। এটা আন্ডার পাইপলাইন আছে, এটা খুব বড় প্রজেক্টই আছে আমাদের জেলায়। কি টার্গেট মানে? না, টার্গেট তো কিছু নেই, মানে এটা কালকে জেনে যাবেন আপনারা। আমার মনে হয় আমি সেই মহাভারতের কর্ণ। আমার মধ্যে কাজ করার যোগ্যতা রয়েছে, গুণ রয়েছে। বৃহস্পতিবার শরজেন্দ্র দেব রায়কোট সাংস্কৃতিক কলাকেন্দ্রে জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের সাধারণ সভায় এমনই মন্তব্য করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণ দাস। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা নেতৃত্বের একাংশের অনুপস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, আমার মধ্যে কাজ করার মানসিকতা আছে, বারবার তার প্রমাণ দিয়েছি, কিন্তু অনেকেরই হয়তো আমাকে মেনে নিতে অসুবিধা হয়। সত্যি কথা বললেই অনেক সময় আমাকে বিতর্কিত আখ্যা দেওয়া হয়, কখনো দলের লোকেরা, কখনো বিরোধীরা। এই দিনের সাধারণ সভা থেকে কৃষ্ণ দাস এসসি ওবিসি সেলের জেলা কমিটি ও 16টি ব্লকের ব্লক সভাপতিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
এছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের বিভিন্ন কাজ এবং আগামী দিনের রণকৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বলুচিক বড়াইক, জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী, বিধায়ক নির্মল চন্দ্র রায়, রামমোহন রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আজকে আমার জেলা কমিটি আর হচ্ছে 16টা ব্লক সভাপতিদের আমি নাম ঘোষণা করি। এটাই আজকে মূলত প্রোগ্রাম ছিল। আর এর মাঝেই ঘোষণার মধ্যেই আর কি বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান যে সামাজিক অবস্থা দাঁড়াইছে, মানুষ আতঙ্কের মধ্যে আছে, তারও একটা বার্তা দেওয়া। সত্যি কথা বললেই কৃষ্ণদাস বিতর্কে থাকতে হয়, বিতর্কে আসে কেন, কি কাদেরকে বিষয়ে বোঝাতে চাইছেন? দেখেন, আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা যদি ভারতবর্ষের ইতিহাস দেখি, ভারতবর্ষের শাস্ত্র দেখি, জ্বলনখোরের অভাব কিন্তু কোনো সময় কম ছিল না। সীতাকে যখন রামচন্দ্র মাইনে নিল, নিয়ে আসলেন, উদ্ধার করলেন, তখনও কিন্তু এক শ্রেণীর লোক মানে তার এই সুখটাকে, তার এই জয়টাকে ভালো করে দেখেন। তখনও প্রশ্ন তুলছে যে সীতাকে অগ্নিপরীক্ষা দিতে হবে, বনবাসে যেতে হবে। জ্বলনখোরের কিন্তু অভাব নেই। তাই যারা এটা জ্বলে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, সেটা আমার পার্টিতেও হতে পারে, সেটা বিরোধী পক্ষ হতে পারে। এখন একটা যদি ফুটবল টিম দেখেন, একটা যদি ক্রিকেট টিম দেখেন, এখন যদি ইন্ডিয়ার সঙ্গে মানে ব্রাজিলও হয়, প্রতিপক্ষ যদি ব্রাজিলও হয়, ইন্ডিয়ার যারা খেলোয়াড় তারা কি ভয়ে কাঁপবে? তারা কি বল ধরবে না? ঠিক সেরকম কৃষ্ণদাস যেই হোক, যে জায়গায় দেখ, যদি প্রার্থী মনে করে যে পার্টি করবে, যদি মনে করে, অভিষেকদা যদি মনে করে প্রার্থী করবে, আমি আমার 100% দিয়ে লড়াই করব জিতা। আশা রাখি সবার যা আশীর্বাদ যেভাবে আছে তাতে ভালো ফল করে আসতে পারে। আজকে শহরের নেতারা অনেকেই নেই উপস্থিত এবং বহু নেতৃবৃন্দ দেখা যাচ্ছে না, অনেকে দেখাও যাচ্ছে, যাদেরকে দেখা যাচ্ছে না তারা, তাদের বিরুদ্ধে কি বলবেন? বললামই, আমি বক্তব্যের মধ্যে বলে দিলাম যে আমার কোনো সময় মনে হয় যে আমি মহাভারতের সেই কর্ণ, আমার মধ্যে গুণ আছে, আমার মধ্যে কাজ করার মানসিকতা আছে, কাজ করার যোগ্যতা আছে, বারবার আমি প্রমাণ দিছি, কিন্তু অনেক সময় আমাকে হয়তো মানিয়ে নিতে কারো অসুবিধা হয়। জেলা সভানেত্রী কি তাই, মানে আজকে উনিও দেখা যাচ্ছে? না, উনি আমার সঙ্গে কথা বলছেন, উনি আমার সঙ্গে সব ব্যাপারে কথা বলছেন, কারণ এসআইআর নিয়ে উনি ব্যস্ত পুরা। মন্ত্রী আমাদের যেহেতু উদয়ন গুহ জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দায়িত্বে আছেন, আজকে অনেক প্রোগ্রাম হচ্ছে এখানে, আমারও সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি সেখানে বললাম যে আমার যেহেতু প্রোগ্রামটা আছে, আমার ব্লক সভাপতি সেখানে যায়, সদর 2 ব্লক সভাপতি, আমাদের ব্লকও মন্ত্রী প্রোগ্রাম ছিল, তাই বললাম তুইটা সারিয়ে আমি এখানে প্রোগ্রামটা করছি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উপস্থিতিতে ভোট রক্ষা কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূলের দলীয় মিটিং অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। অভিষেক ব্যানার্জির নির্দেশে ভোট রক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হবে জলপাইগুড়ি জেলা জুড়ে। এদিনের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ, জেলা চেয়ারম্যান তথা বিধায়ক খগেশ্বর রায়, জেলা শহর সভাপতি চন্দন ভৌমিক, বিধায়ক নির্মল রায়, বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা, মন্ত্রী বলুচিক বড়াইক, জয়হিন্দ বাহিনীর জেলা সভাপতি বাবন পাল, গ্রামীণ চিকিৎসক সংগঠনের জেলা সভাপতি প্রণব কুমার দাস, আইএনটিটিইউসির জেলা সভাপতি তপন দে, প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি দীপঙ্কর বিশ্বাস, তৃণমূল কৃষক সংগঠনের জেলা সভাপতি দুলাল দেবনাথ সহ ব্লকের সমস্ত সভাপতিগণ। মাটিগাড়ায় এক মহিলার উপর ধারালো অস্ত্রের হামলা, আহত ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলো। বুধবার রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হলেন মাটিগাড়ার এক মহিলা। ঘটনাটি ঘটেছে ভাঙাপুল এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়দের উদ্যোগে তাকে উদ্ধার করে প্রথমে মাটিগাড়া গ্রামীণ হাসপাতাল এবং পরে একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন সন্ধ্যায় ওই মহিলা বাড়ি থেকে কাজে বের হন। ঠিক সেই সময় পেছন দিক থেকে কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় কোনো রকমে নিজের পাড়ায় পৌঁছে ঘটনাটি প্রতিবেশীদের জানান তিনি। এরপরই এলাকাবাসীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত মহিলার দাবি, পারিবারিক বিবাদকে কেন্দ্র করেই পরিচিত কয়েকজন তার উপর হামলা চালিয়েছে। ঘটনা তদন্তে নেমেছে মাটিগাড়া থানার পুলিশ। দুষ্কৃতীদের শনাক্ত করতে এলাকা জুড়ে তল্লাশি শুরু হয়েছে বলেই সূত্রের খবর।
কিন্তু এমনি আমরা কিছু জানি না। পরে আমাকে একদম ফোন করে বলল যে এদিকে বলে মার্ডার হয়েছে, এটুকুই আমার জানা। মানে ওনাকে দেখেছেন কি যখন রক্তাক্ত শরীরে ঘোরাফেরা করছিল? কিছু জানি না। আওয়াজ পেয়েছেন? আওয়াজ পেয়েছিলাম একটা, তারপর যে এমনি বাচ্চা কাচ্চা আওয়াজ পাওয়া যাচ্ছে। তুমি যখন ফোন করলা তখনই হয়েছে ইনসিডেন্টটা? তার আগে হয়েছে, তার আধা ঘন্টা আগে। এটা কটা নাগাদ হয়েছে যদি সময়টা একটু বলেন? 7:30 হবে। 7:30 নাগাদ। এটা কি আপনি মনে করলেন চিন্তাই বা কোনো অন্য কেস, এটা কি মনে করছেন? কিন্তু এখন বোঝা যাচ্ছে না, অনেক ছেলে পেয়ে অনেক আড্ডা দেয় তো দিক দিয়ে যাতায়াত করানোর সময় আমিও ধাওয়া দিই। এই রাস্তাটা কি এখানে কি কোনো ক্যামেরার সুব্যবস্থা রয়েছে কি এই পাড়াটাতে, মানে গলিটাতে? এটা ছিল বন্ধ করে দিয়েছে। ক্যামেরা ছিল না, বন্ধ করে দিয়েছে। ওটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আর একটা আছে কিন্তু আসবে না আমাদের এটা। রামপদে উঠাইছে মেরেটা। ঠিক আছে। দিদি আপনার নাম? দীপালি সাহা। ফোন করেছিলাম, দেখা যায় বলেছে এই ঘটনা একটা থানায় আসছিল, থানা থেকে আমরা হসপিটালে গেছে, তারপরে আমি আর থানায় এখনো যাইনি। আমি এখান থেকে হয়ে গেলে এইমাত্র থানায় যাবো, থানায় গিয়ে বিস্তারিত জানতে পারবো তার কি ঘটনা, এবং সে যে কোথায় ভর্তি আছে সেখানেও আমি যাবো। দাদা আপনার পুরো নাম, ডেজিগনেশন? প্রদীপ দেব, মাটিগাড়া। কুমলাই চা বাগানে পিএফ ও গ্র্যাচুইটি বকেয়া নিয়ে গেট মিটিং। বকেয়া পিএফ গ্র্যাচুইটির টাকা দ্রুত মেটানোর দাবিতে মালব্লকের কুমলাই চা বাগানে গেট মিটিং করল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্রমিকদের মজুরি থেকে পিএফ এর টাকা কেটে নেওয়া হলেও সেই টাকা পিএফ অফিসে জমা দেয়নি চা বাগান কর্তৃপক্ষ। শ্রমিকদের পিএফ এর 4 কোটি টাকা বকেয়া হয়ে রয়েছে, এছাড়াও গ্র্যাচুইটিরও কয়েক কোটি টাকা বকেয়া। এর ফলে বহু শ্রমিক অবসর নেওয়ার পরও পিএফ এর টাকা হাতে পাননি। অবসরের পর অনেকে মারা গিয়েছে, অথচ তার পরিবার এখনো পিএফ এর টাকা পায়নি। গেট মিটিং এর পর এদিন সন্ধ্যা 6টা নাগাদ পিএফ বকেয়া টাকা মেটানো নিয়ে চা বাগানের ম্যানেজারের সঙ্গে বৈঠকে বসে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। কিন্তু বৈঠকে কোনো সুরাহা না মেলায় ম্যানেজারকে 15 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয় বকেয়া পিএফ মেটাতে। অন্যথা সমস্যা না মিটলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুমকি দিয়ে রেখেছেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতারা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের ইউনিট সম্পাদক ইন্দ্রজিৎ দাস, প্রাক্তন সম্পাদক জীবন মাহালি সহ অন্যান্য নেতারা। मेन विषय था पीए पर ग्रेजुटी। इस कंपनी लेने के बाद में पीए पर ग्रेजुटी हम लोग का टोटल ठप पड़ा हुआ है, इससे बागान में एक आशा रहता है, एक भरोसा रहता है कि बागान का भविष्य पीएफ है, इसलिए उसे पीएफ भविष्य निधि बोला जाता है। तो हम लोग पीए पर ग्रेजुटी लेकर के काफ़ी दिनों से हम लोग हमारे जो तृणमूल कांग्रेस का जो यूनियन है, काफ़ी दिनों से हम लोग आंदोलन कर रहे हैं, कागज़ के माध्यम से या तो गेट मीटिंग के माध्यम से कर रहे हैं, लेकिन हम लोग आज देख रहे हैं कुछ भी सफल हो नहीं पा रहा है। हम लोग को खाली आश्वासन दिया जा रहा है कि नहीं इस महीना होगा, उस महीना होगा, तो हम लोग समझ नहीं पा रहे हैं ये मालिक हम लोग के लिए कुछ करेगा कि ऐसे ही चलाए के चला जाएगा, ऐसे हम लोग का भविष्य ऐसे अंधकार में रह जाएगा। इसीलिए हम लोग एक कदम उठाया आज, जो ना इस बार हम लोग लास्ट आज बड़ा साहब को भी हम लोग जो मालिक का जो मैनेजर है बड़ा साहब, उनसे भी हम लोग बोल के आए हैं जो है, और 15 दिन हम लोग टाइम लेंगे, 15 दिन का अंदर में जो करना है हम लोग करेंगे। आप देखिए, मालिक से बात करके देखिए, नहीं तो हम लोग इससे ज़्यादा आंदोलन में हम लोग जाएंगे। अच्छा, आपका परिचय? मेरा जीवन माहली नाम है मेरा, मैं टी गार्डन का एक सेक्रेटरी हूँ, यूनियन का सेक्रेटरी। 47 নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণে কড়া পদক্ষেপ, ভেঙে গুড়িয়ে দিল শিলিগুড়ি পুর নিগম। শহরের ঠিক প্রশাসনিক কেন্দ্রের সামনে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনারেট ও শিলিগুড়ি পৌর নিগমের নাকের ডগায় বিগত কয়েক মাস ধরে অনায়াসে গজিয়ে উঠছিল এক অবৈধ নির্মাণ। নিয়ম অনুযায়ী বিদ্যুৎ ল্যাম্পপোস্টের একদম পাশে কোনো নির্মাণ করা নিষিদ্ধ হলেও সেই ইলেকট্রিক পোস্ট ঘেঁষে প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল বেআইনি কাজটি। তবুও এতদিন টনক নড়েনি প্রশাসনের। একটি সংবাদ মাধ্যমে বিষয়টি প্রচারিত হতেই হঠাৎ হুঁশ ফেরে শিলিগুড়ি পৌর নিগমের। এরপর বুধবার সকালেই দলবল নিয়ে ওই বেআইনি নির্মাণ ভেঙে ফেলে পুরসভার কর্মীরা। ঘটনাস্থল প্রমোদনগর 47 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ দাস জানান, এ ধরনের কোনো নির্মাণ হচ্ছে এটা আমি সত্যিই জানতাম না। সংবাদ মাধ্যমে বিষয়টি দেখার পরই ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরসভার কর্মীদের দাবি, নির্মাণটি শুরু থেকেই বেআইনি, কোনো বিল্ডিং প্ল্যান পাস ছিল না, মালিকও কোনো নথি দেখাতে পারেননি। এর মধ্যেই ভবনের বড় অংশ তৈরি হয়ে গেছে।
এই অবস্থায় প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে এমন নির্মাণ চললেও নজরে এলো না কিভাবে? শহরে একের পর এক বেআইনি নির্মাণ নিয়ে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়ছে শহরের প্রশাসন। তবে 47 নম্বর ওয়ার্ডে দ্রুত পদক্ষেপ করায় কিছুটা স্বস্তি ফেরালেও বড় প্রশ্ন রয়ে গেল, নজরদারি কোথায়? এতদিন ধরে প্রশাসন অন্ধ ছিল কেন? বুঝতে পারি না, ঠিকাদারের মাধ্যমে কাজটা হয়েছে, রেলের জমি। হ্যাঁ, তো এখন ভুল হয়ে গেছে, তো আমরা কালকে ভেঙে দিয়েছি। হ্যাঁ, আর ছাদটাও এখন এই কিছুক্ষণের মধ্যে ছাদটা কাটিং করে সমাধান করে দেবো। হ্যাঁ, কাউন্সিলরও বললো হ্যাঁ ওটা কেটে দিলেই সমাধান ঠিক হয়ে যাবে, রেলের জমি তো। আর লাইট পোস্টটা একটু ভেতরে আছে, সাইডে পড়ে গেছে, ওই জন্যই ওটা ভুল হয়ে গেছে, ওটা কেটে দেওয়াই স্বাভাবিক। হ্যাঁ, পাস তো হয় না, এটা রেলের জমিতে কে পাস করবে, এটা প্ল্যান করা আছে। কিভাবে এই যে তিনতলা বিল্ডিং আপনাদের? কোথায় তিনতলা নয়, দোতলা, একতলা, ওটা সিঁড়ি রুম, একতলা সিঁড়ি রুম, ওটা সিঁড়ি রুম। সিঁড়ি রুম ওই জলের ট্যাঙ্কি বসানোর জন্য ওটা হয়েছে। আপনার নাম? আমার নাম সুধীর অধিকারী। এটা কোন জায়গা? এটা প্রমোদনগর। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। মাল ব্লকে স্কুল শিক্ষকের মৃত্যু। মাল বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের ওয়াসাবাড়ি এলাকার বাসিন্দা রাকেশ ঠাকুরের মৃত্যু হলো গতকাল রাতে। তিনি মাল ব্লকের তুরিবাড়ি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ওয়াসাবাড়িতে নিজের বাড়িতে মৃত্যু হয় তার। রাতেই ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মালবাজার পুলিশ রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ জলপাইগুড়ি পাঠাবে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। আত্মহত্যা নাকি অন্য কিছু সব খতিয়ে দেখছে মাল পুলিশ। পরিবারের লোকজনও সঠিকভাবে বলতে পারছে না কিভাবে তার মৃত্যু হয়েছে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। সিনার্জি মিটিং এর আগে বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলা শাসকের কনফারেন্স রুমে। অপরদিকে বেশি সংখ্যক কৃষকদের শস্য বীমার আওতাভুক্ত করতে আজ দুটি ট্যাবলোর উদ্বোধন করা হলো জেলা শাসকের কার্যালয়ের সামনে। বকেয়া বেতনের দাবিতে বাগড়াকোটে চা বাগানের শ্রমিকদের অনশন মঞ্চে সমবেদনা জানাতে উপস্থিত হলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।